দর্শক স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মহসানা শাওন আছি আপনাদের সাথে। আমাদের আজকের বিষয় রাজনীতি এবং সমসাময়িক প্রসঙ্গ। আলোচনার জন্য আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং মাসুদ কামাল। আপনাদের স্বাগত আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমরা আজকে সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমে আমি যেতে চাই যে ডিসিদেরকে নিয়ে আজকে সচিবালয় বেশ উত্তপ্ত ছিল। নিয়োগের পর ৮ জন জেলা প্রশাসককে নিয়োগ বাতিল করা হয়েছে, যেটি হয়তো আপনারা জানেন, এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা নিয়ে সারাদিনই উত্তপ্ত ছিল আজ সচিবালয়। তো এটি নিয়ে আমি এম এ আজিজের কাছে জানতে চাই আপনার মতামত। ধন্যবাদ আপনাকে। এদের আগেও আমরা ডিসি পদায়ন হয়েছে, তখন কিন্তু এই 16 বছরে কোনো এরকম উত্তপ্ত দেখি নাই। কারণ সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার, এবং দীর্ঘদিন কিছু একটা সেকশন তো বঞ্চিত ছিল। যেমন দুই তিন দিন আগে বণিক বার্তায় একটা রিপোর্ট ছাপা হয়েছে এই প্রশাসন ক্যাডার নিয়ে, যে তারা বলছে যে 95% আমলা, বিশেষ করে সিনিয়র সেক্রেটারি এবং সেক্রেটারি, তারা স্বৈরাচারের দোষর ছিল। এখন প্রশ্ন হচ্ছে, সব ক্যাডারেই তো 16 বছর একই স্টাইলে ব্লাড দেখে রিক্রুট করা হয়েছে। তখন যদি বলা যায় তাহলে বলতে হবে যে সিনিয়র সেক্রেটারি এবং সেক্রেটারি অবস্থা যদি এই হয়, তাহলে নিচের দিকে তো এই 16 বছরের রিক্রুটমেন্ট, তাদের ভিতরে দাবি করছে আমি বঞ্চিত না। এই যে বলা হচ্ছে যে হয়তো তারা ব্যাড পোস্টিং পেয়েছে, তারা বলছে আমি বঞ্চিত, অথবা সবাই কিন্তু আমার জানা মতে সবাই মিনিস্ট্রিতে থাকতে চায়, এবং যেখানে পয়সা কড়ি বেশি আছে, সুবিধা আছে, সেখানে থাকতে চায়। ডিসি গেলে রাজা হওয়া যায়, সাথে ডিসিতে যেতে খুব আগ্রহী। আমার কথা হলো যে একটা প্রশাসন ক্যাডারের ব্যক্তি যেখানেই থাকে সেখানেই তো কাজ। এমনি তো এর বাইরে আরও 25টা প্রশাসন আছে, তাদের কিন্তু কখনো সুপিরিয়র সার্ভিস আছে, সেখানে তাদের 70 ভাগ হলো প্রশাসন ক্যাডারের। এই প্রশাসন ক্যাডার ভার্সাস আদার্স 25টা ক্যাডার, এটার দ্বন্দ্ব কিন্তু সবসময় লেগে আছে। কিন্তু যেহেতু তাদের আন্দোলন সংগ্রাম করার সক্ষমতা বা নিয়মও নাই, এই জন্য হয়তো আসছে না। কিন্তু এখন এই ভাগটা হচ্ছে কিন্তু প্রশাসনের ভিতরে। তা আমার কথা হচ্ছে যে হ্যাঁ, এখন যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, সেখানেও প্রশ্ন আছে। ধরেন যারা অ্যাডভাইজার হয়েছে তাদের ভিতরে আপনি যদি বলেন একটা বিপ্লবী সরকার সেটাই হবে যাদের যদি বোঝা যেত যে এই সরকারের সবাই জীবনের রিস্কে ছিল। আপনি যদি বাঁচেন তাহলে এরকম 4-5 জন পাবেন, আর বাকিগুলো তো হায়ার করাই। হ্যাঁ, এখন এই যে প্রশাসনের যে সংস্কার দাবি উঠেছে সর্বস্তরে, এই প্রশাসনের যে দাবি, যারা প্রশাসন সংস্কারের দায়িত্বে আছে তারা কিন্তু 111-এর লোক, তারা কিন্তু আপনার ওই সময়ের লোক। এগুলো ভাবতে হবে। সুতরাং এই প্রশাসনে যাকে হায়ার করা হয়েছে তিনি তার জুনিয়র নিয়ে কিন্তু প্রশাসন সংস্কার করছে। সুতরাং অন্য কারো আপত্তি থাকতেই পারে। তো এটা আমার মনে হয় যে এই প্রশাসন বলেন, বিশেষ করে যাদের দায়িত্বে দিয়েছে, এর ভিতরে তো 111-এর কাজ করছে তারাও আছে, তাই না? তাদের ব্যাপারে একটু সজাগ থাকা ভালো, যাতে প্রকৃতপক্ষেই যদি বঞ্চিতদেরকে বেছে বের করা যায়, তাহলে তো এখানে দুটো এজেন্ডা। একটা হচ্ছে যে এই যে সরকারের পতন ঘটে গেল, তাদের যারা সহযোগী ছিল তারা তো সবসময় ভালো অবস্থায় ছিল, তাদেরকে বাইরে যারা ছিল, যারা বঞ্চিত, তাদেরকে তো নেবে। তো তাদের ভিতরে এখন সবাই তো বলতেছে বঞ্চিত। এটা কেন হলো? তাহলে সিলেকশনটা কিভাবে হলো? সিলেকশনটা সঠিক হয় নাই। সিলেকশনটা যদি সঠিক হতো যে আমরা বঞ্চিতদেরকে দিচ্ছি, সিলেকশনটা আসলে কিভাবে সঠিকভাবে সিলেকশনটা কিভাবে করা যায়? এটা আছে, ওই পোস্টিং খাতা দেখলেই বোঝা যায় কোন জায়গায় পোস্টিংয়ে ছিল। পুলিশ জানে যে কোন ট্রাফিক পুলিশ কোন জায়গায় ডিউটি দিলে আগে, এখন না, আগে কোন ট্রাফিক পুলিশ কোন জায়গায় পোস্টিং দিলে বেশি টাকা পাবে, সেইখানে সকালবেলায় আপনার তাকে ডিপোজিট দিয়ে তারপর পোস্টিংয়ে যেতে হতো। তো প্রশাসনের লোকও জানে যে কোন পোস্টিংটা সবচেয়ে ভালো, লুক্রেটিভ হবে। এখন ধরেন আপনার ডিসি তো সব আমলা যারা সাধারণত ডেপুটি সেক্রেটারি থেকে হয়, তারা তো সব জায়গায় আগ্রহী থাকে, সবাই যেতে আগ্রহী থাকে। যারা ধরেন সার্ভিসের লেন্থে কাভার করে তারা তো সবাই এক্সপেক্ট করে। তার ভিতরে সিনিয়র এবং যারা ব্যাড পোস্টিং পেয়েছে
15 বছর 16 বছরে তো ব্যাচ পোস্টিং পাওয়ার লোকের সংখ্যাই বেশি। হ্যাঁ, তো সুতরাং তাদের বাইরে যারা বঞ্চিত তাদেরকে একটা দিলে একটা লজিক থাকে। আরেকটা হচ্ছে আপনার সিনিয়রিটি যোগ্যতা দেখে দিলেন, সেটার একটা তার এসিআর আছে দেখে দিলেন, আরেকটা লজিক থাকে। কোনো একটা লজিকের ভিতরে থাকতে হবে। আমার জানা মতে এবারের যেটা হয়েছে সিলেকশন, অনেক লোক চাওয়াচাওয়ি সম্পর্ক রিকোয়েস্ট এর ভিত্তিতে হয়েছে, যার ফলে এই গোলমালটা লেগেছে। অর্থাৎ এই সরকারের যে পলিসি রিফ্লেক্টেড হয়েছে বলে আমার কাছে মনে হয় না। মাসুদ কামাল ভাই, আমি আপনার কাছে ঠিক এই প্রশ্নেরই রেশ ধরে আরেকটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে আজকে কিন্তু তিতাস গ্যাসেও কিন্তু মানববন্ধন করেছে সেখানকার কর্মচারী এবং কর্মকর্তারা, তাদের যে ব্যবস্থাপনা পরিচালক আছে তার নিয়োগ বাতিল চেয়ে। তো এই যে একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠানে বাতিল চেয়ে, নিয়োগ বাতিল চেয়ে মানববন্ধন চলছে এবং বিভিন্ন ধরনের ঝামেলাগুলো চলছে, তো এগুলো আসলে নিরসনের কি উপায়? নিরসন করার আগে আপনাকে আগে বুঝতে হবে এই ঘটনাগুলো ঘটছে কেন। এবং আজিজ ভাই যে কথাটা বললেন, মূলত ওই কথাটাই আমি আপনার একজনের মানে ইকো করছি আর কি। সেটা হলো যে এই যে নিয়োগগুলি যেটা হয়েছে, নিয়োগগুলি প্রপার ওয়েতে হয় নাই। প্রপার ওয়েতে হলে এই ঝামেলাগুলি হতো না। আমি ডিসি নিয়োগ সম্পর্কে একটা কথা বলি। দেখেন, বলে না যে সুবিধাজনক পোস্টিং। ভাই, আপনি সরকারি চাকরি করতে আসছেন, আপনার জন্য সব পোস্টিংয়ে সুবিধাজনক। আপনি যখন বলেন আমি ওখানে যাব না এখানে যাব, তার মানে আপনার মূল মতলবটা হলো ধান্দাবাজি। আপনি ডিসি হন আর সচিবালয়ে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনি তো সরকারি চাকরি করতে আসছেন, সব পোস্টিং আপনার জন্য যখন সমান হবে তখন বুঝতে হবে আপনি অনৈতিক কোনো ইনকাম করতে চাচ্ছেন না। যখন আপনি বলছেন আমার একটা প্রাইস পোস্টিং দরকার, পোস্টিং ইজ পোস্টিং, পোস্টিংয়ে তো কোনো প্রাইস ট্রাইস থাকার কথা না। তো যারা পোস্টিংগুলি দিচ্ছে তাদের মধ্যে ঝামেলা আছে। তারাও নিজের লোক, আমার লোক, তোমার লোক, তার লোক, এটা বোঝার চেষ্টা করছে। যদি কেউ স্বৈরাচারের লোক হয় তার তো চাকরি থাকার কথা না। কথাটা কিন্তু ক্লিয়ার। তো এই বিষয়গুলো হলো কি জানেন, আসলে মূল যে সমস্যাটা, দেখেন একটা সরকার আসছে, এই সরকারটা কি কোনো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আসছে? না, তারা কিন্তু বরং নিয়মটাকে ভেঙে এসেছে। তারা নিয়মটাকে ভেঙে, নিয়মটাকে অমান্য করে তারা কিন্তু এসেছে এখানে ক্ষমতায়। নিয়ম মানলে তো আর হাসিনাকে সরানোর কোনো কারণ থাকে না। সে তো একটা নিজের মতো করে নিয়ম বানাইয়া সেই নিয়মের মাধ্যমে ইলেক্টেড হইয়া সে তো প্রাইম মিনিস্টার হয়ে বসে আসিল। তো এরা বলতেছে ভাই তোমার ওই নিয়মটাই ঠিক না, তো তুমি আমার নিয়ম ভাঙে আসলাম। হাসিনাকে ওইখানে নিয়মের মধ্যে রাখার জন্য কারা চেষ্টা করছিল? এই প্রশাসন, এই সচিবরা। দেখেন, দেশে সম্ভবত এখন 80-85 জন সচিব আছেন। আপনি কি একজন সচিবের নামও বলতে পারবেন যিনি এই গণ আন্দোলনের পক্ষে ছিলেন? একজনের নাম বলতে পারবেন? পারবেন না। এই সবগুলি গণ আন্দোলনের বিপক্ষে যারা ছিলেন, যে সচিবগুলো হাসিনা সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, তারা এখন এই সরকারের হয়ে কাজ করছে। এটা কি গ্রহণযোগ্য? এটা কি হয়? আমার সঙ্গে ওনার যুদ্ধ, কারণ ওনার মিত্র এখন আমার মিত্র হয়, এটা হতে পারে না। তো তারাই এখন আছে। এই যে প্রবলেমগুলি হচ্ছে, এটা হলো গিয়ে আমার বিবেচনায় একদম সিনিয়র পর্যায়ে যারা আমলা আছে, তারা এই কাজগুলো সামহাও নানাভাবে আকার ইঙ্গিতে ক্রিয়েট করতেছে এই সরকারকে বিব্রত এবং অস্থির করার জন্য। এই সরকারের আরও অনেক কাজ ছিল, গুরুত্বপূর্ণ কাজ, যেগুলো নাকি সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় কাজ, সেগুলির বাদ দিয়ে এখন তারা এনগেজড হয়ে আছে ডিসি নিয়োগ নিয়ে। এটা কোনো ইম্পর্টেন্ট কাজ না। ডিসি নিয়োগটা খুব সিম্পল। এটার জন্য আপনার চেহারার দিকে তাকানোর দরকার নাই, নামের দিকে তাকানোর দরকার নাই। সিম্পলি এসিআর দেখে, ওদের একটা মেরিট লিস্ট আছে, একটা তালিকা আছে, তালিকা দেখে দিয়ে দিলেই হয়। কিন্তু ওখানে এই যারা সিনিয়র যারা আছে, সচিব যারা আছে, এরাই কিন্তু এই ক্যারিকেচারগুলো করতেছে যে একটা অপ্রয়োজনীয় কাজে গুরুত্বপূর্ণ সময়গুলো ব্যয় করানোর জন্য। সব জায়গায় আপনি যাকে নিয়োগ দিয়েছেন সেই লোকটা কি যোগ্য? যদি আপনি অযোগ্য লোককে আপনিও নিয়োগ দেন, তাহলে আগের সরকারের সঙ্গে আপনার পার্থক্যটা কি? এই যে একটু আলোচনা হচ্ছিল আজিজ ভাইয়ের সঙ্গে, যে ওয়াসায় যাকে আপনি নিয়োগ করা হয়েছে, এই ভদ্রলোক আগে ডিএমডি ছিল, ওই ডিএমডি নিয়োগটাই ছিল অবৈধ। এটা নিয়ে দুদকে মামলা বন্ধ হয়েছে। কথা বলছেন আপনি? হ্যাঁ, এটা হ্যাঁ, আপনি কি ওয়াসার এমডির কথা বলছেন? ওয়াসার এমডির কথা বলছি। ওয়াসার নতুন যখন যাকে এমডি বানানো হয়েছে, তাসকিম চলে গেছে, চলে যাওয়ার পর নতুন যাকে এমডি বানানো হয়েছে শহীদুদ্দিন, একে তো তাসকিম বানাইছিল। এবং তাসকিম তাকে যখন নিয়ে এসেছে,
ওইটাও তো ছিল অবৈধ, ওটা নিয়ে দুদকের মামলা আছে। তো আপনি উপরে থেকে তাসকিমকে সরাইলেন, তার নিচে তো তাসকিমেরই সহকারী ছিল, তাসকিমেরই সহযোগী ছিল, তাকে এনে আপনি এমডি বানাই দিলেন। কেন বানাইলেন? সব পরিবর্তন আপনি তাকে আপনি আর কোনো যোগ্য লোক পেলেন না আপনি। উনি একটা সিনিয়র লিস্ট বানাইছে, ওই সিনিয়র লিস্টটা গিয়ে কি বানাইছে, নিজেই সিনিয়র লিস্ট বানিয়ে নিজেকে সবচেয়ে সিনিয়র দেখায় সে এমডি হয়ে গেছে। এবং তার যে কি যোগ্যতা এটা আমি জানি মোটামুটি ভালো, কারণ তার সঙ্গে একবার একটা টক শোতে আমি পড়ছিলাম। তো এখন এইগুলো হচ্ছে নাকি, তার মানে আমি মনে করি যেটা এই যে গণ আন্দোলনের মাধ্যমে যে সরকারটা আসছে, এই সরকারকে বিব্রত করার জন্য, ডিস্টার্ব করার জন্য, এই সরকারকে প্রকৃত মূল কাজটা থেকে দূরে সরিয়ে রাখার জন্য এই আমলাদের মধ্যে একটা গ্রুপ এই সমস্ত ক্যারিকেচারগুলি করতেছে যে অপ্রয়োজনীয় কাজে আপনি ব্যস্ত থাকেন এবং আলটিমেটলি জনগণ আপনার বিপক্ষে যাক। এটা মানে আমি মনে করি সরকারের প্রথমেই উচিত ছিল এই লোকগুলিকে আগে সরাই দেওয়া। আমি তো মনে করি সরকারের প্রথমে এসেই উচিত ছিল যে একদম শীর্ষ পর্যায়ে যে আমলাগুলি আছে সবগুলিকে সরাই দেওয়া, এবং এরা যতদিন থাকবে এরা এই ডিস্টার্ব করতেই থাকবে। এটা কথা পরিষ্কার। এখন কি খুব বেশি দেরি হয়ে গেছে? এই সরকারের পক্ষে কি এখনো সম্ভব না এই কাজগুলো করা? সরকার তো এটা বুঝেই না, সরকার বুঝে কিনা এটা আমার তো প্রচুর সন্দেহ আছে যে এই সরকার এটা বুঝে কিনা, এটা আমি উপলব্ধি করতে পারি না। আমার জ্ঞান থেকে আমি বুঝি না, তাদের কর্মকাণ্ডে আমি বুঝি না। কিছু লোক আছে উপদেষ্টা হয়েছে, বাসায় অবসর জীবনযাপন করতেছিল, ডাইকে এনে উপদেষ্টা বানাইছে, উপদেষ্টা হচ্ছে বসে আছে, আসে যায় খায় দেয়। এটা আমি মনে করি হয়তো তারা অনেক কাজ করে কিন্তু দৃশ্যমান না, আমি টের পাই না। আমি টের পাই না। একজন লোক ভাই আজকে থেকে 15 বছর আগে অবসরে গেছে, তাকে নিয়ে আসছেন আপনি সচিবালয় আলানোর জন্য, হলো না তো? সে তো তার সে 15 বছর আগের জ্ঞান নিয়ে বসে হয়েছে, দুনিয়ার মধ্যে অনেক অগ্রসর হয়ে গেছে ভাই। এটা এইভাবে এত সহজ না জিনিসগুলো, প্রশাসন চালানো এক জিনিস না। এবং প্রশাসনই ডুবাবে, বললাম একটা কথা, দেখেন প্রশাসনই ডুবাবে এদেরকে। কারণ এটা আমি মনে করি যে আরও স্মার্ট, আরও মানে আপনার মানে আন্দোলনকে যারা ধারণ করতে পারে, শুনেন আন্দোলন কিন্তু ভাই গ্রামার বই না, গ্রামার অনুযায়ী আন্দোলন হয় না। যে আন্দোলন নতুন একটা জিনিস, সামথিং নিউ, যা নাকি কোনো ব্যাকরণের মধ্যে পড়ে না। ব্যাকরণের মধ্যে পড়লে হাসিনার মতো এত বড় স্বৈরাচারী এই ছাত্রদের কিলথা প্রক্রিয়া দেশ থেকে পালায় নাকি? এই পোলাপান তো আপনি 2 দিন আগে আপনি এখানে আসলে আপনি চাকরি দিতেন না, বলতেন তোমার চাকরি করার বয়সও নাই, তোমার কোনো অভিজ্ঞতা নাই, এগুলি বলতেন। সেই লোক থাপড়ে এই দেশ থেকে এগুলি দূর করছে, করছে না? করছে তো। তো এটা কোনো গ্রামারে পড়ে? গ্রামারে পড়ে না। তো এদের যে সরকার, তাদেরকেও সেরকমই হওয়া উচিত ছিল। ওই পুরনো প্রবীণ ধরেন, শোনেন প্রবীণ, আমিও প্রবীণ হয়েছি, আজিজ ভাইও প্রবীণ হয়েছি, কিন্তু মানে এত প্রবীণ আমরা ধুম ধরে বই থাকতেছি, কিন্তু এদের সঙ্গে দৌড়াইতে হবে। সেই দৌড়ানোর মতো ক্যাপাবিলিটি, দৌড়ানোর মতো মানসিকতা থাকা লাগবে। আমি সেরকম কিছু দেখি না রে ভাই, এটা আমার হতাশার কথা বললাম। দেখেন প্রশাসনের লোক জি বয়স থাকলেও চাকরি করে, আবার রিটায়ার করলেও চাকরি করে। যারা কন্ট্রাক্ট সার্ভিসে বিরাট একটা অংশ আছে, সরকার নাই, যার কন্ট্রাক্টে চাকরি নিছো সে সরকার নাই, তোমাদের তো নিজেরা চলে যাওয়া উচিত, যাচ্ছে না কেউ। ধরেন এই যে বলেন মানবাধিকার কমিশন একটা আছে, এটা সাংবিধানিক পদ, এবং এরা জাতিসংঘের যে সার্বজনীন মানবাধিকার কমিশন সেটাও কিন্তু তারা ফলো করে। এই মানবাধিকার কমিশনের এই যে 100 লোক মেরে ফেললো, বাচ্চা, শিশু বাচ্চা থেকে শুরু করে, একটা শব্দ করেছে? একটা শব্দ করে নাই। একটা স্টেটমেন্ট আমি দেখেছি, যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলল যে মামলা হলেই তাকে গ্রেপ্তার নয়, যাচাই বাছাই করতে হবে, তখন ওই লাইনে একটা স্টেটমেন্ট দিছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা হয়তো জেনে থাকবেন যে আশুলিয়াতে বেশ অনেক দিন ধরে কিন্তু পোশাক শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছে, এবং যার কারণে কিন্তু আজকে প্রায় অনেক দিন যাবৎ এই সমস্যাটার কারণে আজকে কিন্তু ওখানে শ্রমিকরা বিক্ষোভ করেছে এবং রাস্তা অবরোধ করে রেখেছে, যার কারণে কিন্তু বিশাল যানজট দেখা দিয়েছে আশুলিয়া মহাসড়কে, এটা হয়তো আপনারা জেনে থাকবেন। এবং শ্রম উপদেষ্টা যেটা বলেছেন যে শনিবারের মধ্যে সব পোশাক কারখানাগুলো খুলে দিবেন। এখন আপনাদের কাছে আমি এই প্রশ্নটা আসলে রাখতে চাই মাসুদ কামাল আপনার কাছে, যে এই পোশাক শ্রমিকদের আসলে এই যে ভোগান্তি বা এই যে সমস্যাটা, বেতন দেওয়া হচ্ছে না যার জন্য তারা রাস্তা অবরোধ করছেন, তো এই ভোগান্তিটা আসলে উদ্ভূত পরিস্থিতিটার সমাধানটা কি? দেখেন একটা কথা আমি বলি, এরা যে এটা করতেছে
এটাকে শখ করে করতেছে না। এদেরও তো কিছু ক্রাইসিস আছে, জি, এদেরও কিছু প্রাপ্তি অপ্রাপ্তির বেদনা আছে, এবং এদের যা পাচ্ছে তার চেয়ে বেশি কিছু পেতে চায়, এবং সেই দাবি দেওয়া কিছু যথার্থতাও কিন্তু আছে। এখন এগুলো এখন প্রশ্নটা হচ্ছে কি, কয়েকদিন আগে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে এই যে আপনারা এই মিছিল করতেছেন, আমার অফিসের সামনে এসে ঘেরাও করতেছেন, এগুলি করতেছেন, এতে তো আমরা কাজ করতে পারছি না। ওনার এই আবেদনটা কিন্তু মানবিক। উনি কি সমাধান দিলেন? উনি সমাধান দিলেন আপনারা লিখিতভাবে আমাদেরকে জানান, এটা সমাধানটা। আচ্ছা ফাইন, ধরা যাক আমি লিখিতভাবে জানাতে চাই, আমি কিভাবে জানাবো, আমি কাকে জানাবো? দেখেন এই কথাগুলি না অর্ধেক অর্ধেক বলে সবাই, মানে অর্ধেক বলার অর্থ হলো আসলে এটা তারা সমাধানটা মিন করে না। আপনি যদি আজকে এটা বলে দিতেন গণবিজ্ঞপ্তি দিয়া যে এই সংক্রান্ত পোশাক সংক্রান্ত আপনাদের দাবিগুলো এই ইমেলে জানান, সবাই ইমেল করে জানা যেত ওখানে। তারপর বলতেন আমরা এটা জাজ করবো। আপনি পরের দিন অথবা 7 দিনের মধ্যে আপনি কি কি অভিযোগ পেলেন তার উপরে আপনি একটা ফলাফল দিয়ে দেন। এ পর্যন্ত দেখেছেন গত এই 1 মাসে কেউ কোনো একটা ডিপার্টমেন্ট বলেছে যে আমাদের কাছে এই দাবি নিয়ে আসছিল, এই দাবিগুলো এই কারণে মেটানো সম্ভব না, অথবা মেটানো সম্ভব 2 মাস 3 মাস পরে মেটানো সম্ভব। একটা কিছু তো বলবে। কেউ কোনো কারো আওয়াজ দেখছেন? আপনি আওয়াজ দেখেন না, খালি বলেন যে তুমি আমার কাছে দাবি নিয়ে আইসো না। ভাই আমার পেটে ক্ষুধা, আমি দাবিও করতে পারবো না, আমি দাবি করতে পারবো না, তো আমার দাবিটা বলো তুমি লিখিত জানো, আমি কাকে জানাবো লিখিতভাবে? সেই জায়গাটা আপনি রাখছেন? রাখেন নাই। অর্থ উপদেষ্টা কিন্তু বলেছেন যে পোশাক মালিকদের সাথে, শ্রমিকদের সাথে এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা তারা করতে চান, করছেন, তারা করছেন, তো ফল পাচ্ছে না, তারা ফল কেন পাচ্ছে না? তাহলে সেটা আপনি সঙ্গে সঙ্গে জানান। শুনেন, ট্রান্সপারেন্সির উপর কোনো আলোচনা নাই, এগুলো সবচেয়ে বড়। আপনি কি করছেন, আপনি আমার জন্য কি করছেন? আপনি বললেন হ্যাঁ ভাই তোমার জন্য আমি ভাবছি, বাট ভাবনাটা কি আপনি আমার সঙ্গে শেয়ার করেন যে তুমি যেটা বলছো আমি এতটুকু ভাবছি, এটা এটুকু পারবো, এটুকু পারবো না, আসো আলোচনা করি। একটা কিছু বলবেন তো, কেউ কেউ তো কিছু বলে না, সবাই ভাবছে। কারণটাকে বলি আপনাকে, মূল কারণটা কি? মূল কারণটা হলো এগুলো একটা আমলাতান্ত্রিক জটিলতা, এটা আমলাতান্ত্রিক সিস্টেম, যে জিনিসটাকে থামায় দাও, পরে ঘুরে দাও, ঠিক আছে পরে আসো দেখি, এই পরে আসো মানে এটা হবে না। এখন আপনি বলবেন তুমি একদিন করলা না কেন, আন্দোলন এতদিন করলা না কেন? এতদিন করলে তো পুলিশে পিটাই, তো এতদিন তো স্বৈরাচারী সরকার ছিল। এখন একটা বিপ্লবী সরকার বলেন অথবা একটা গণতান্ত্রিক সরকার বলেন, যাই বলেন, এখন তারা যেটা ভরসা পেয়েছে, এখন আমি আমার দাবি কথাটা উচ্চারণ করতে পারবো, তাদের মধ্যে এই আস্থাটা আসছে। যে লোক দাবি নিয়ে আসছে ভাই, সে তো পেটের তাগিদে আসছে, সে কিন্তু আপনাকে ডিস্টার্ব করার জন্য আসে নাই। হ্যাঁ, একটা জায়গায় যাওয়ার পর এর মধ্যে কিছু ইন্ধন থাকে না তাও কিন্তু আমি বলছি না, কিছু ইন্ধনগুলো থাকে, কারণ একটা সরকারকে আপনারা উৎখাত করছেন। কিন্তু যে আপনি বিপ্লবের মাধ্যমে একটা সরকার উৎখাত, পৃথিবীর এমন কোনো বিপ্লব পাবেন না যে বিপ্লবের পরে একটা প্রতি বিপ্লবের চেষ্টা না হয়। চেষ্টা কিন্তু হচ্ছে, এখন এইগুলি কিন্তু এই চেষ্টার ফল। তো এই ব্যাপারটা তো আপনাদেরই সতর্ক থাকতে হবে। আপনি বিপ্লব করে আসছেন, আপনি সতর্ক থাকবেন না যে আমার এটা প্রতি বিপ্লব হতে পারে, সেজন্য এখন এই প্রতি বিপ্লবকে আপনি থামাবেন কি আবার সেই শক্তি দিয়া? তাহলে ওর সঙ্গে আপনার পার্থক্যটা কি? তাহলে আপনি যারা বিপ্লবটা, যারা আন্দোলনটা করছে, তাদের আপনি মন জয় করার চেষ্টা করেন, তাদের সঙ্গে বসেন, তাদের ওখানে চলে যান। আপনারা তো বিচ্ছিন্ন কোনো দ্বীপের অধিবাসীরা। সমস্যাটা হলো ওখানেই, যে যাদেরকে নিয়ে উনি বসবেন সেই লোকগুলিকে আমি ভাই আবারও বলি, এই উপদেষ্টা পরিষদেরকে আমি মোটামুটি আপ টু দ্য মার্ক মনে করি না। আমি মনে করি না তারা পাবলিক ডিলিংসে তারা অতটা ক্যাপাবল, এটা মনে করি না। কারণ এখানে অধিকাংশ হলো সচিব ছিল আগের, অবসরপ্রাপ্ত সচিব, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত, এখন বর্তমানে এনজিওর শীর্ষ পদে, কিন্তু এনজিওর শীর্ষ পদে আসলে ওটা তো বলে, বাংলাদেশ যোগ করে কিন্তু এটা বলে যে এনজিও গ্রাম বলে আর কি, যে কি কিছু এনজিও আর কিছু গ্রামীণ, এটা মিলে হলো এনজিও গ্রাম। এনজিও গ্রাম সরকার, এটা বলে, ফান করে হয়তো বলে, কিন্তু একদম যে হাস্যকর কথাটা তা কিন্তু নয়। আপনি মানে একদম অ্যাক্টিভ মানে লোকজনকে, আপনি কিন্তু কোনো পলিটিশিয়ান আনেন নাই। দেখেন দেশ চালাবে পলিটিশিয়ানরা, আপনি তাদেরকে ইনভলভ করতে পারেন নাই। কতগুলি বলতে চান সুশীল, এবং সেখানে কি আইনজীবী, ঢাকা ইউনিভার্সিটির লয়ার্স স্টুডেন্ট হলো কয়েকটা, এখানে কোটা সিস্টেম আছে, এখানে চট্টগ্রামে এইভাবে হয় না রে ভাই, এইভাবে না। আমি মনে করি এদের আরও সিনসিয়ার, আরও আন্তরিক হওয়া উচিত এই সমস্ত দাবি দেওয়ার প্রতি।
আপনারা কিছু করেন না, আমি কাজ করতে দেন। ভাই আপনি কি কাজটা করতেছেন? আমি তো কাজ বুঝি না। বাজারে জিনিসপত্রের দাম কমাইতে পারছেন, বলবেন যে এখনই সমালোচনা করেন। আমার তো ভাই ক্ষুধা লাগে, আমি কি করব? বাজারে আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন? পারেন নাই, সিম্পল পারেন নাই। তাহলে না, বিষয়টা হলো যে ধরেন এই যে ছাত্র গণ অভ্যুত্থানটা হলো, এটা যদি একটা জাতীয় সরকারের নেচারে করা যেত তাহলে এই প্রবলেমগুলো কিন্তু দেখা যেত কম। কারণ যতই আমরা বলি না কেন, একটা রাজনীতিবিদ কিন্তু জনগণের পালস সবচেয়ে বেশি বোঝে, আমরা বুঝি না। এটা কিন্তু মানতে হবে। চেহারা দেখে, কথা বলা দেখে রাজনীতিবিদ যত দ্রুত বোঝে, আমরা বুঝি না। পেশাজীবী বা অন্য কোনো প্রফেশনাল লোক বোঝে না। সেটা হয় নাই। এটা একটা জাস্ট কমিটির মতো হয়েছে, ব্যাকড বাই ছাত্র। এটা হয়ে গেছে, যার ফলে এই সমস্যা। ধরেন গার্মেন্টসের যে কথাগুলি এসছে, আপনার এই গার্মেন্টস তো আন্দোলন এখন করে না, বেশ অনেক দিন থেকে করছে। কারণ হচ্ছে যে তাদের সর্বোচ্চ বেতন ধরার কথা ছিল 12,500 টাকা। এটা সেটেল ইস্যু, এটাকে আনসেটেল করছে। কিন্তু এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। বিজিএমএ কিন্তু 225 টাকা হাজিরা বোনাস এবং নারী পুরুষের বৈষম্য, এগুলো নিয়ে কিন্তু তারা বলেছে যে তারা এই জিনিসগুলো দেখবে এবং তারা চায় যে শ্রমিকরা ফেরত আসুক কাজে। এখন যেটা আছে যে যেই বৃষ্টি আছে ছাতা ধরে। এখন গার্মেন্টসের লোকরা আন্দোলন করতে পয়সার জন্য এই সরকারের কাছে গার্মেন্ট বিজিএমই পয়সা যাচ্ছে যে আমাদেরকে টাকা দেন, টাকা দেন, আমরা বেতন দেবো, এই দেবো, সেই দেবো। অথচ আপনি খেয়াল করে দেখেন, এই গার্মেন্টস হচ্ছে আমাদের বাংলাদেশে যে এক্সপোর্ট হয় তার 80% এক্সপোর্ট হয় গার্মেন্টস, এবং আয়ও আমরা করি প্রায় 80%। তো এখানে মালিক কোনটা আপনি বলেন তো? যতগুলো আপনার এই যে ইপিজেডে আছে, মালিক কোনটা? এরকম কর্মীর মতো দুস্থ। আর আমাদের অর্থনীতিতে দাঁড়ায় আছে কিন্তু শ্রমিকদের উপরে। আপনি দেখেন কৃষি শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, সার্ভিস সেক্টর শ্রমিক, হ্যাঁ, ছোট ছোট ক্ষুদে মেশিন যে আমরা ছোট ছোট ইন্ডাস্ট্রি, এটাও কিন্তু শ্রমিক বেসড। আমাদের অর্থনীতিতে শ্রমিক বেসড, কিন্তু শ্রমিকরা কিন্তু দারুণভাবে উপকৃত। এখানে আপনি গার্মেন্টসদেরকে যদি তাদের যে দাবি, তারা যে যৌক্তিক যেটা একবার মীমাংসা হয়েছিল, সেই জায়গাতে স্থির থাকতেন, বেতন কেন বাকি পড়বে বলেন আপনি? সরকার তো আমি জানি ওই স্বৈরাচারী বলেন, আর গার্মেন্টসের যখন করোনা কাল তাদেরকে প্রথম 5 কোটি টাকা দিছে, 5 লাখ কোটি না 5 কোটি দিছে, 15,000 দিছে যে তোমরা বেতন দাও। তারা তো কম নেয় না, দেয় না তো কিছু টাকা। তো ওভারভাইজিং আন্ডারভাইজিং কারা করে? ব্যবসা যারা করে তারা। তো এক্সপোর্ট তো বেশিরভাগ তারা করে, তাহলে তারাই টাকা পাচার করে বেশি। এটা কিন্তু হিসাবের কথা। যে একটা হলো ওভার এনভেজিং, বিদেশে এক্সপোর্ট করার সময় টাকা কিছু ওই পাশে থেকে যায়, আর ইম্পোর্ট করার সময় কিছু টাকা থেকে যায়। আর যারা এই যে আমলা টামলা আমরা সাধারণ লোক টাকা পাচার করে, মন্ত্রীরা করে, এরা কিন্তু ওই যে ইয়ে আছে, হুন্ডি আছে, হুন্ডি। আপনি বলেন তো 16 বছরে একটা হুন্ডি ধরা পড়েছে? এই সরকার আসার পরে অনেককেই ধরা হচ্ছে, একটা হুন্ডি ব্যবসায়ী ধরা পড়ছে? পড়ে নেই। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে সমস্যাটাকে আইডেন্টিফাই করবে, সমস্যাটা কোথার থেকে সৃষ্টি হয়। যত টাকা পাচার করা কিন্তু আমাদের দেশে বড় সংকট। দুর্নীতি হচ্ছে এখন 1 নম্বর সংকটে এসে গেছে। আর এই আন্দোলনের পরে কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা তো আমরা তো অর্থনীতির কথা তো আছেই। এই যে ধরেন বিদ্যুৎ পাচ্ছি না, এখন বিদ্যুৎ পাচ্ছি না, এখন তো সব সার্ফেসে আসতেছে সমস্যাগুলি। টাকা পয়সা লুট করে, আগে তো এখানে টেলিভিশন আসে কি বঙ্গবন্ধু পরিবারে কার ব্যাপারে কিছু বলা যাবে না, বলা যায় নাই। এখন দেখা যায় তো বঙ্গবন্ধু পরিবারই তো অর্ধেক পাচার করে ফেলছে, অর্ধেক টাকা পাচার করে ফেলছে। এখন কি করবেন? বিচার হবে না? বিচার হবে তো। 1 টাকা খাইলেও বিচার হবে, 5 টাকা খাইলেও দুর্নীতি, ব্যাস সবার বিচার হবে। এবং বিচার তো কেস হচ্ছে। এখন কেস তো আবার যেমনভাবে হচ্ছে, আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছে মামলা হলেই গ্রেপ্তার নয়, এটা ঠিক। যেমন একটা কেস, একজন মারা গেল ইয়েতে, কী কয় আপনার নিউ মার্কেটের এক শ্রমিক মারা গেল, এখন এর ভিতরে 50 জন আসামি। এগুলো তো এইভাবে আসামি মামলা করলে তো হবে না। মামলা আসামি স্পেসিফিক হতে হবে। যেমন সাকিব আল হাসান, তাকে ধরার মতো অনেক কারণ আছে, অনেক কারণ। সেগুলো থেকে তাকে খুনের মামলায় দিলেন কেন? এটা কি মানুষ কি, তার যদি সাজাও হয় মানুষ কিন্তু ধরে নিবে, একটা পারসেপশন আছে না, ও বেটা তো খুন করে নাই, ওরে খুনের মামলা জেল দিছে। কিন্তু
আওয়ামী লীগ সরকার যে আইন করে গেছে, আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী দমন আইন, এই আইনটা কিন্তু একটা ওপেন এন্ডেড আইন। কোনো ঘটনা যিনি ঘটিয়েছেন, যিনি সহযোগী ছিলেন, যিনি সমর্থন করেছেন, তাদের সবাই কিন্তু এখানে শাস্তিযোগ্য অপরাধ। তাহলে সাকিব আল হাসান তো এমপি ছিল, সে তো সরাসরি সহযোগী, প্রমাণ করতে সমস্যা নাই। সুতরাং তারপরেও আমার কথা হচ্ছে, যেমন বেগম খালেদা জিয়া 2 কোটি টাকা মেরে খেয়েছে, এতিমের টাকা। এতিম শব্দটা কেসে লেখা ছিল না, কিন্তু রাষ্ট্রের একের শীর্ষ থেকে শুরু করে সবাই বলতো এতিমের টাকা মেরে খেয়েছে। টাকা তো বাচ্চা দিছে, টাকা তো বহু, কেউ বিশ্বাস করে। অথচ জেল খাটে বাড়াইলো অন্তত 8-10 বছর জেল খাটলো। সুতরাং আমার কথা হলো যে আগের সরকার যা করছে, এই সরকারের সময় যদি একই ঘটনা ঘটতে থাকে, তাহলে পরিবর্তনটা আমরা কি করলাম? যেমন অমর্ত্য সেন বলছে, যে কোনো কারণেই হোক, যে দেশে মুক্তভাবে কথা বলা যায় না, ধরে নিতে হবে সেই দেশে গণতন্ত্র নাই। এখন আমরা মুক্তভাবে কথা বলতে পারছি, অন্তত গণতন্ত্রটা আছে। হয়তো চলার ক্ষেত্রে হয়তো সরকার চলতেছে না, কারণ সব তছনছ করে ফেলছে। তো আমরা ফাঁপা ইয়েতে ধরেন, এই যে আমরা কথা বলছি, আমরা সরকারি দলের পক্ষের থেকে যেই আসুক, একটা কথা কিন্তু সবসময় বলতো কমন, সবার ওই আওয়ামী লীগের পক্ষের লোক, এমপি আসুক, মন্ত্রী আসুক, সমর্থক আসুক, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই এটা দেখবে, সব তার সাক্ষী লাগে। এই টকশোগুলোর যদি ভিডিও সাক্ষী দেন, সব দেখবেন সব কিছু একার ঘাড়ে দিয়ে দিছে। তো এই জন্য আমি বলছি যে আমরা এখন গণতন্ত্র হচ্ছে বহু কালেকটিভ লিডারশিপ। আমরা তো কালেকটিভ লিডারশিপে যেতে চাই। এখন ধরেন আমাদের এখন সরকারে আছে যে, এই সরকার তো এখনো কোনো দল নাই, কিন্তু আমার দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষই একটা রাজনৈতিক দল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হ্যাঁ, বিএনপি, জামাত থেকে শুরু করে সবাই আন্দোলনের শরিক ছিল, ছোট বড় যত। এখন কিন্তু সবাই আমি আমাদের সময় হাতে একেবারেই কম, আমি একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যেটি মাসুদ কামাল ভাই বলেছিলেন যে এই উপদেষ্টা মণ্ডলীতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই। তো বিএনপি কিন্তু এই সরকারকে নিয়ে একটি মূল্যায়ন করেছে যে আইন এবং বিচার বিভাগ সহ সরকারের নেওয়া অনেক সিদ্ধান্ত দলটি সন্তুষ্ট না, বিএনপি সন্তুষ্ট না। কিন্তু আবার একই সাথে তারা বলছে যে তারা সন্তুষ্ট, কিন্তু তারা সন্তুষ্ট না হচ্ছে যে নির্বাচনের কোনো রোড ম্যাপ হচ্ছে এই সরকার এখনো পর্যন্ত দিতে পারেননি, যার জন্য বিএনপি এই ব্যাপারটাতে সন্তুষ্ট না। তো এটা নিয়ে আপনি কি বলবেন? এখানে দুরকম অপিনিয়ন আছে। একটা হলো এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ বাংলাদেশে একটা নির্বাচিত সরকার থাকতে হবে, আর এই সরকার অন্তর্বর্তী, মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট না, একটা সময়ের জন্য। হ্যাঁ, তো এখন আপনার ধরেন প্রধান উপদেষ্টা কিন্তু সব দলের সাথে কথা বলেছে, প্রথম বিএনপি, তারপর অন্যান্য দল। আপনি নিশ্চয়ই জানেন যে 400-র মতো আপনার সংস্কার প্রস্তাবনা ওনারা দিয়ে আসছেন সব মিলে। হ্যাঁ, আর একজন প্রস্তাব দিচ্ছে 82টা, ওনার 82 জন সদস্যও নাই পার্টির ভিতরে। তাই এটার সমাধানটা করবেন কেমনে? ওনাদের সাথে আলোচনা করে সমাধানটা হবে কেমনে? এই জন্যে আমি বলি যে উপদেষ্টা পরিষদ থেকে একটা সংস্কার প্রস্তাবনা প্রায়োরিটি বেসিসে একটা সামনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে, কি করলে এরকম একটা রোডম্যাপ হাজির করা, তার বেসিসে আলোচনা হওয়া, এবং যে সময় লাগে যুক্তিসঙ্গত যতটুকু সময় লাগে এই সরকারকে সেই সময়টা দেওয়া। এবং সরকারের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে না যে আমরা এতদিনের ভিতরে এটা সারবো। আবার বিরোধী দলগুলোও কিন্তু বলছে না এতদিনের ভিতরে তুমি দিয়ে যাও, কয় যে যুক্তিসঙ্গত সময়। আবার দেখেন বিএনপি বলে যুক্তিসঙ্গত সময়, আবার জামাত বলে যতদিন লাগে দিবে, অন্যান্য জাতীয় পার্টিও বলে। জাতীয় পার্টি তো পলিটিক্সটারে পলিউটেড করছে। জাতীয় পার্টি অর্ধেক পানিতে অর্ধেক ডাঙায়, মন্ত্রীও থাকে, এমপিও থাকে, কইরা এই আওয়ামী লীগের স্বৈরাচার বানাইছে, সব কিছুতে সহযোগিতারা। অথচ এখন আবার ঠিকই বিরোধী দলের দিকেও আছে, বিরোধী দলের দিকেই আছে। তা আমার বক্তব্য হচ্ছে যে রাজনীতি আন্দোলনটা কিন্তু হচ্ছে ছাত্র, রাজনীতিবিদ, জনতা সব মিলে, কিন্তু এখন কিন্তু অনেকেরই সুর কিন্তু এক এক রকম দেখছি। এটা কিন্তু জাস্ট যার পার্টির অ্যাঙ্গেল থেকে। বিএনপি মনে করে নির্বাচনটা দ্রুত হলে তারা এখন মেজরিটি সিট পাবে, বড় পার্টি। জামাত ভাবে যে এই যে যত দিন যাবে বিএনপি তত পচবে, আমরা এখন কিন্তু তারা সরকারে যাওয়ারও কিন্তু স্বপ্ন দেখে, সরকারে যায় ফেলবে, এরকম একটা ভাব। আগে তো দেখা গেছে যে 14টা সিট, একা ইলেকশন করে 3টা সিট, এখন ভাবে যে আমরা একা করলে এর পাইতে পারি,
ওই হেফাজত মিলে টিলে যদি একটা দাঁড় করতে পারে, অনেকগুলো সিট পাইতে পারে, অন্তত পক্ষে বিরোধী দল জামাত যদি হইতে পারে, তাও তো একটা বিরাট ব্যাপার। তো এক একজন এক এক ইন্টারেস্টে এইগুলি করতেছে। আবার দেখেন ভিপি নূরের কথা আগে দেখছি একরকম, এখন কিন্তু অন্যরকম দেখতে পাচ্ছি। এখন কিন্তু বলতেছে যে না, সময় দিতে হবে এই সেই। এই জন্য আমি বলছি যে আপনি এই যে ভিন্ন ভিন্ন দলের বিভিন্ন ভিন্ন এজেন্ডা আছে, আপনি তাদের সাজেশন নিয়ে কোনো রোডম্যাপ তৈরি করতে পারবেন না। সুতরাং আপনার এই উপদেষ্টা কমিটিতে দিয়ে একটা নির্বাচন নিরপেক্ষ হতে পারে এই পর্যন্ত কি সংস্কার করা দরকার করে নির্বাচন দিয়ে দেওয়াই ভালো। জি, ধন্যবাদ জনাব এম এ আজিজ। আমাদের আজকে আলোচনার কিন্তু আরও অনেক বিষয় ছিল, সময় স্বল্পতার জন্য আমরা সেই আলোচনাগুলো যেতে পারছি না। আমরা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশ্যে দ্বিতীয়বারের মতো ভাষণ দেবেন। আমরা আসলে ওটা নিয়েও একটু আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের হাতে একেবারেই সময় নেই, তাই আজকে আমরা আলোচনা করতে পারছি না। কিন্তু আপনাদের দুজনের প্রাণবন্ত উপস্থিতি আমাদের এই সময়টিকে, আলোচনাটিকে আরও বেশি প্রাণবন্ত করেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এনটিভির স্টুডিওতে আসার জন্য। আগামীতে নিশ্চয়ই আপনাদেরকে আবারও পাবো, সেই আশা আমরা করি। দর্শক, এই ছিল আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।